আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলা নিয়মিত আয়োজন জনরাই অনুষ্ঠানে। বরাবরের মতো অনুষ্ঠানে পুরোটা জুড়ে থাকবো আমি সৈয়দ সোহাগ আপনাদের সাথে, এবং আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্টুডিওতে রয়েছেন ডক্টর কামরুল হাসান, একজন রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষা অনুরাগী। স্বাগত আপনাকে। এছাড়া আমাদের সাথে আলোচনায় আরও অংশ নেবেন ইউকে জাসদ ইউকে সিনিয়র সহসভাপতি সৈয়দ আমিনুল হক। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন ইসলাম চ্যানেল বাংলার স্কাই 784 নাম্বারে, এবং এছাড়া স্কাইয়ের পাশাপাশি আপনার এই অনুষ্ঠানটি দেখতে পাবেন স্কাই চ্যানেল বাংলা নিজস্ব ফেসবুক পেজের ফেসবুক লাইভের মাধ্যমে। এছাড়া আপনাদের যে কোনো ধরনের মতামত এবং যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমরা পরের মতো তারই ধারাবাহিকতা আমরা যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, জনাব ডক্টর কামরুল হাসান, আমি আপনার কাছ থেকেই শুরু করতে চাচ্ছি। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, আমরা জানি যে সদ্য উপজেলা নির্বাচন হয়ে গেল বাংলাদেশে, এবং জাতীয় নির্বাচন তো আরো 5 মাস আগে হয়েছে। তো নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে সরকার ব্যবস্থা এবং দুর্নীতি সহ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এবং বড় বড় কিছু রাজনৈতিক বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলগুলোর যে নিষ্ক্রিয়তা, তো এইটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি রাজনৈতিক সংকট বলবেন নাকি রাজনৈতিক অবক্ষয় বলবেন? কিভাবে দেখছেন বিষয়টি? রাজনৈতিক সংকট তো অনেকদিন ধরেই চলছে, আমরা জানি। বিশেষ করে আমাদের মতো দেশের যে নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনীতি গড়ে ওঠে, নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনীতির উত্থান পতন ঘটে, সেইখানে নির্বাচন একটা এমন অবস্থায় এসছে যেটা গণতন্ত্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য খুব কঠিন একটা সময় বলে আমি মনে করি। এবং সেই ক্ষেত্রে হুয়েভার মানে রুলিং দ্য পার্টি এবং গভর্নমেন্ট যারা ইয়ে করতেছে, কিন্তু ডেমোক্রেসির যে কোশ্চেনে, গণতন্ত্রের যে কোশ্চেনে আমরা প্রশ্ন তুলেছিলাম, সেই প্রশ্নের কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি। যার কারণে একতরফাভাবেই সবার সামনে পরিচিত ভোট একতরফাভাবেই হয়েছে, পার্সেন্টেজ খুবই কম হয়েছে। যতই বলা হোক যে এত পার্সেন্ট আসছে, এত পার্সেন্ট, আগে এত পার্সেন্ট বলা হয়েছিল, পরে এত পার্সেন্ট বলা হয়েছে, সবাই এটা তো স্বীকার করবে যে গতানুগতিক যে নির্বাচন আমরা দেখে থাকি, ভালো নির্বাচন দেখেছি, সেই তুলনায় ভোটের সংখ্যা খুবই কম হয়েছে। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সরকার মনে করছে যে সে সফলভাবে নির্বাচন করেছে। বিরোধী দল, হ্যাঁ স্বাভাবিকভাবেই বিরোধী দলের জন্য তো এটা, কারণ এই 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 ড্রামাটা চলতেছে এখনই, শুধু তো না, তো আগেও হয়েছে, এই জন্য একই জিনিসই আবার হলো। ফলে বিরোধী দল স্বাভাবিকভাবেই আমার মনে হয় ডিমোরালাইজড হয়েছে। বিরোধী দল স্বাভাবিকভাবেই তাদের অবস্থান থেকে তারা হয়তো কিছুটা নিশ্চুপ, কিছুটা ইয়ে, কিন্তু সংকটটা কিন্তু পুরোপুরি রয়ে গেল। যে সংকট আবার এখন শুরু হয়েছে, যারা পশ্চিমা বিশ্ব থেকে এই নির্বাচনের আগে গিয়েছিল, তারা আবার এখন গিয়ে এক এক রকম কথাবার্তা বলছে। কেউ বলছে যে এগুলো পাস্ট, এখন আমাদের সরকারের সাথে কাজ করতে হবে, কীভাবে ফিউচার কাজ করবে। কিন্তু একই সংকট কিন্তু আবারও আসবে, একই সংকট ঘুরে ঘুরে আবারও আসবে। কারণ এটা জনগণের যে নির্বাচিত সরকার বলে আমরা যেটা বুঝি, বা যে ধরনের নির্বাচন, আমাদের দেশেও তো ভালো নির্বাচনের এক্সাম্পল আছে, একেবারে তা নেই তা না, আমি কখনোই বলি নাই যে এটা 100% ভালো নির্বাচন আমাদের দেশে কোনোটাই হয়েছে, কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন তো আমাদের দেশে হয়েছে। তার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এই নির্বাচনটা আমাদের জন্য যে সংকট আগে ছিল, সেই সংকট নতুন করে আরো বেশি তৈরি হয়েছে। জি, আপনি সংকটের বিষয়টি আপনি বারবার উল্লেখ করছেন, কিন্তু সংকটটা আসলে কি? এটা কি নির্বাচন নাকি অন্য কোনো সংকট? সংকটটা হচ্ছে গণতন্ত্রহীনতা নাকি? প্রথম সংকটটা হচ্ছে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যে ধরনের বোল্ড সিদ্ধান্ত নিতে পারে, সব কিছুতে যেভাবে তার জনগণ তার পিছনে থাকে, সেই একটা বিষয় এখানে প্রথমেই এই এই ধরনের নির্বাচিত বা এই 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 পুরোপুরি গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হলে সব সরকারই হীনমন্যতায় ভোগে, এক ধরনের হীনমন্যতায় ভোগে। এটা হচ্ছে একটা কোশ্চেন। নাম্বার 2 হলো যে যেসব সংকটের কথা আমরা আগে বলেছিলাম, যেমন দেশের অর্থনীতির একটা সংকট চলছে, সবাই আমরা এটা কম বেশি স্বীকার করি। যারা অর্থনীতিবিদ, ভালো অর্থনীতিবিদ যারা দেশের, তারা কিন্তু তাদের লেখনের মাধ্যমে প্রকাশ করেছে যে দেশে অর্থনৈতিক একটা সংকট চলছে। বিশেষ করে পাচার, লুটপাট, এই যে একটা বিভিন্ন সময়ে আমরা পত্রপত্রিকার নিউজ দেখেছি এবং প্রমাণও দেখেছি বিভিন্ন সময়ে, যেগুলোর কিন্তু কোনো ধরনের কোনো এইগুলোর পিছনে যে উদ্যোগ, এগুলোকে ধরার জন্য, এগুলোকে ইয়ে করার জন্য যে ধরনের ইয়ে করা দরকার, সেটা এজন্য হয় না। যদি এই সরকার ঠিক কম্পিটিটিভ ইয়েতে নির্বাচনে আসে ইয়ে করতো, তখন কিন্তু চেহারাটা ভিন্ন হতো।
এইসব ক্ষেত্রে সে যথেষ্ট, কিন্তু এইসব ক্ষেত্রে দেখা গেছে যে যারা এগুলো করতেছিল বা যারা এগুলো তারাই সাথে এই নির্বাচন এইভাবেই তারা করেছে। অতএব এইসব ক্ষেত্রে কিন্তু সরকারের ভূমিকা আমরা অন্যান্য ক্ষেত্রে কিছুটা হলেও যে ভূমিকা দেখি, অর্থনীতির এই যে লুটপাটতন্ত্রের যে চিত্র আমরা পেয়েছি এইসব ক্ষেত্রে খুব বেশি ভূমিকা কিন্তু, এবং আমরা দেখতেছি এক একটা নিউজ আসতেছে যে নিউজের কোনোটা এমন পর্যায়ে নিউজ আসতেছে যে হয়তো কিছুটা মানে একেবারে লজ্জাজনক, হয়তো তদন্ত কমিটি একটা গঠন করা হয়েছে কিন্তু কিছুই আমরা দেখি না এর আগে এই সব ক্ষেত্রে। দিস ইজ দ্য ফান্ডামেন্টালি ভেরি ইম্পর্টেন্ট, বাংলাদেশের অর্থনীতির চিত্রের ক্ষেত্রে একটা ভয়াবহ রকম অবস্থান তৈরি হয়েছে। এবং এটা যদি গ্র্যাজুয়ালি এইভাবে চলতে থাকে তাহলে যতই আমরা নির্বাচনের হয়েছে, সরকার গঠিত হয়েছে এবং আমরা আমাদের যে সমস্ত পরিসংখ্যান দিয়ে আমরা প্রকাশ করতে চাই যে দেশ খুব এগিয়ে যাচ্ছে, এসব ক্ষেত্রে এগুলো কিন্তু চরম বাধার সম্মুখীন হবে। আরও একটা ব্যাপার আমাদেরকে লক্ষ্য করতে হবে, যেটা আমরা অর্থনীতিবিদ বারবার বলেছে যে একটা অর্থনীতির ডেভেলপমেন্ট হচ্ছে, কোনো সন্দেহ নাই, কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ অর্থনীতি যেটা আমরা বলেছি, যে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অর্থনীতি যেটা আমাদের হওয়া দরকার ছিল, আমরা কিন্তু এই বাজেট এবং গতানুগতিক বাজেট এবং এর মধ্যে কিন্তু এইটার লক্ষণ দেখতেছি না একেবারেই। যেমন আমরা যেভাবে যে ভাষাই বলি যে এই যে ইন্ডিয়াতে এখন ইলেকশন হচ্ছে, ডেমোক্রেসি হচ্ছে, তার সাফল্যের যে চিত্র তারা তুলে ধরে যে মোদি গভর্নমেন্টের এইসব ক্ষেত্রে বিরাট বিরাট সাফল্য আছে। আমাদের কিন্তু এই সাফল্যের চিত্র যেগুলো আমরা দেখাই শুধুমাত্র বড় বড় প্রজেক্ট ছাড়া, যে প্রজেক্টগুলো নিয়ে অনেক কথা আছে, যে প্রজেক্টগুলোর কস্ট নিয়ে কথা আছে, যে বারবার রিপোর্টে আসতেছে যে প্রজেক্টগুলোর লোন পরিশোধ করতে যে টাকা আমাদের থেকে আসতেছে তার একটা বিরাট অংশ, এবং অর্থনীতির ভাষায় এটা এমন বড় যে অর্থনীতিকে চাঙ্গা রাখাই মুশকিল হয়ে যাচ্ছে, যে টাকা ইন্টারেস্টে পে করা লাগছে। এবং এর মধ্যে কিছু কিছু প্রজেক্ট আছে যেটা আমরা সবসময় বলে আসছি যে ওরকমভাবে কিন্তু লাভজনক নয়, কিন্তু সরকার যে কোনো কারণেই এইসব প্রজেক্টগুলো নিয়েছে। যেমন পদ্মা প্রজেক্ট ফর এক্সাম্পল, এটাতে কস্ট বেড়ে গেছে, হ্যাঁ পদ্মা সেতু অনেক কস্ট বেড়ে গেছে, সবাই আমরা জানি, ওয়ার্ল্ড ব্যাংক করলে জায়গায়, কিন্তু এইটার ব্যাপারটা একটু আলাদা এই জন্য যে এইটাতে যে ট্যাক্স এবং অন্যান্য যে সমস্ত ইনকাম, এইটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু অন্য অনেকগুলো প্রজেক্ট সম্পর্কে বলা হয়েছে যে সমস্ত প্রজেক্টে কিন্তু তার যে ইনকাম আসার কথা বা ইনকাম আসার যে প্রেডিকশন করেছিল সেখানে সেই ইনকামের কোনো ধারে কাছেও নাই। এসব প্রজেক্টের যে লোন এবং তার সুদ, এটা কিন্তু সরকারের জন্য একটা বড় ধরনের সমস্যা তৈরি করবে। খুব অচিরেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী যে বাংলাদেশের রিজার্ভের যে সংকটের কথা আমরা শুনে থাকি, এটা তো একেবারে আমরা সবসময় দেখি বাংলাদেশে অর্থনীতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? এটা হচ্ছে সবচেয়ে বড় সংকট, যে রিজার্ভের সংকটের কথা বলতেছি। এবং দেশের ব্যাংক ব্যবস্থা যে রিফর্ম হওয়ার কথা ছিল, বারবার বলা হচ্ছিল যে ব্যাংক ব্যবস্থা একটা সিরিয়াস, ওয়ার্ল্ড ব্যাংক সবাই বলেছে যে ব্যাংক ব্যবস্থার একটা সিরিয়াস রিফর্ম হওয়া দরকার, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা সিরিয়াস রিফর্ম হওয়া দরকার। এই 10 বছরে বা 15 বছরে আমরা যদি বলে থাকি তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা পাচারের যে সমস্ত কাহিনী, যাদেরকে স্পট করা হয়েছে, ধরা হয়েছে, যারা এগুলো করেছে, কিন্তু একটারও কিন্তু কোনো কনক্লুশন আমরা দেখি নাই যে এই টাকাগুলোকে আসলে আনতে পারা গেছে বা এই টাকাগুলোকে সবটাই ইনক্লুডিং অর রিজার্ভরা এর আগে চলে গেছে। এরপরে পিএ হালদার, এরপরে বিভিন্ন গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, যে টাকা, এটা কিন্তু সাংঘাতিক একটা মানে যাকে বলা হচ্ছে খুব মারাত্মক কিন্তু সিমটম যে অর্থনীতি, এবং বিশেষ করে ব্যাংক থেকে এই টাকাগুলো যেভাবে এরা লুটপাট করেছে, যেভাবে এর বিরুদ্ধে কিন্তু খুব সিরিয়াস জিহাদি ভাষায় কথা বলে যে এগুলো মানে যাতে না হয়। রিপোর্ট আমরা কিন্তু দেখতেছি যে যিনি ওই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, যিনি এই দুর্নীতির সাথে পুরোপুরি জড়িত, তিনি কিছুদিন হাইড করেছিলেন, এখন তিনি এসে আবার কোন ব্যাংকে ঢুকে পড়েছেন ডাইরেক্টর হিসেবে, বা তিনি কিছুদিন লাইমলাইটের বাইরে চলে গেছেন, তারপরে আবার এসে দেখা গেছে যে আরেক জায়গায় ঢুকে গেছেন। অর্থাৎ এটা হচ্ছে যে এখানে আমরা এই দুদক যেটাকে বলে দুর্নীতি দমন কমিশন বলি, অথবা অন্য যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের রয়েছে, এইগুলো কিন্তু আসলেই ফেলিওর। যে এইটা এবং এইরকমভাবে কোনো দেশের অর্থনীতি চলে, সেই দেশ মধ্য আয়ের দেশ হোক আর উন্নত আয়ের দেশ হোক, এর কিন্তু অবস্থা এইভাবে কিন্তু চললে এই মধ্য আয়ের উন্নত আয়ের দেশ কিন্তু একসময় জনগণকে কোনোভাবেই বেনিফিট দেবে না, যেটা দেওয়ার কথা ছিল। তার মানে আপনি মনে করেন যে বাংলাদেশে আসলে একটি সংকট চলছে? আমি মনে করি অর্থনৈতিক সংকট চলছে আসলে চলছে। তো এই যে এই সংকটকালীন সময়ে অবশ্যই বিরোধী দলের একটা ভূমিকা থাকা উচিত, রাজনৈতিক দল হিসেবে। যদিও তারা সংসদে তারা বিরোধী দল নয়, একটা বড় রাজনৈতিক দল হিসেবে যেই দল বারবার
সরকারের দায়িত্ব পালন করেছে, তো তাদের ভূমিকাটা কি? তাদের ভূমিকা এক্ষেত্রে খুব গ্রহণযোগ্য এবং খুব ব্যতিক্রমী নয়। যেমন বাজেট আসতেছে, জি বাজেট নিয়ে স্বাভাবিকভাবে গতানুগতিকভাবে সরকারি দল এবং তার যারা বাজেট প্রণেতা, বোধহয় এনটিভি ইত্যাদি ইত্যাদি যারা বাজেট প্রি বাজেট যে কেমন বাজেট চাই ইত্যাদি ইত্যাদি নিয়ে কিন্তু আলোচনা কিন্তু ওই ডেমোক্রেসির মতো, ডেমোক্রেসি গণতন্ত্র যেভাবে আওয়ামী লীগ আর তার বিরোধী দল আওয়ামী লীগ, নৌকা বিরোধী দল হচ্ছে আর একটা একই দল, এখানেও কিন্তু তাই চলছে। আমরা দেখি নাই যে বিরোধী দলের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে যে বাজেট নিয়ে তাদের পক্ষ থেকে অল্টারনেটিভ আলোচনা যেটা আমরা দেখে থাকি। এখন হতে পারে তারা বলতে পারে যে এই নির্বাচনে তো আমরা অংশগ্রহণ করি নাই, সরকারকেই তো আমরা আসলে লেজিটিমেসি দেই নাই, কিন্তু এখন লেজিটিমেসি না দিলেও তো এই সরকারকে তো মানে গ্রহণ করে নেওয়া লাগছে। তো এই ক্ষেত্রে তাদের অল্টারনেটিভ বাজেট, তাদের অল্টারনেটিভ অর্থনীতিবিদরা এইসব বিষয় কিন্তু খুব জোরে সোরে যে তুলে ধরতেছে, এগুলো কিন্তু এমনটি নয়। ওই জন্য আমরা একটু আগে বললাম যে অনেকটাই তো বিরোধী দল ঘরের মধ্যে ইলেকশনের পর থেকে পর্যন্ত অনেকটাই নিষ্প্রভ হয়ে গেছে, অনেকটাই ঘরের মধ্যে। কিন্তু এটাও কিন্তু আমরা আশা করি নাই। আমরা আশা করেছিলাম যে একটা হচ্ছে আমরা কেউ কিন্তু বিরাট কোনো যেটাকে বলে বিস্ফোরণ উন্মুখ একেবারে সেটা নয় না। কিন্তু এই সব ক্ষেত্রে বিরোধী দলের জিনিস যদি আসতো ভালো করে, তাহলে আমরা দেখতে পারতাম যে বিরোধী দল অল্টারনেটিভ যেসব চিন্তা করা দরকার বাজেটের ক্ষেত্রে, এসব লুটপাটের ক্ষেত্রে, যে এই সমস্ত জিনিসের পরিসংখ্যান, এই সমস্ত জিনিসকে সিরিয়াসলি যে আমরা বললাম যে একে তো সংসদে যে বিরোধী দল সেটা তো আমরা সবাই জানি যে এটা কোনো বিরোধী দলই নয়, কিন্তু বড় দল যেটা ইলেকশনে অংশগ্রহণ করে নাই এবং তার যে পার্টনার, তাদের পক্ষ থেকে এইসব বিষয়ে যে শক্তিশালী ভূমিকা রাখা দরকার ছিল সেগুলো কিন্তু খুবই কম। এবং আমি এটা বিভিন্ন সময় বিরোধী দলকে বলেছি যে এটা একটা সাংঘাতিক রকম খারাপ সিমটম দেশের জন্য লং টার্ম। এবং এটা অনেকটাই আমরা কম্পেয়ার করি যে এই কম্পেয়ারটা একেবারে রং তা নয়। আইয়ুব খানের সময় যখন নন ডেমোক্রেসি, যখন সে মার্শাল্লাহ ছিল, তখন কিন্তু ডিকেড অফ ডেভেলপমেন্ট পালন করেছিল সারা দুনিয়াতে, পাকিস্তানে, এবং অ্যাকচুয়ালি কিন্তু হয়েছিল। কিন্তু সবগুলোই কিন্তু পরে ব্যর্থ হলো, টিকলো না। যখন ডেমোক্রেসির কোশ্চেন আসলো যে এই ল্যাক অফ ডেমোক্রেসিতে সে যা করতেছে সেগুলো কি আসলেই সাস্টেইনেবল, নাকি পরে দেখা গেল কিন্তু আমরাই এই ডেভেলপমেন্টের কোনো ফর্মুলাই কিন্তু আমরা তখন গ্রহণ করতে রাজি হলাম না। আমরা কিন্তু ঠিকই ডেমোক্রেসি নিয়েই, কিন্তু ডেমোক্রেসি কেন হলো না এইসব নিয়েই কিন্তু আন্দোলন করে কিন্তু দেশটা শেষ পর্যন্ত আমরা স্বাধীন করলাম। তো এই ক্ষেত্রে একটা বড় ধরনের মানে আমি মনে করি যে বিরোধী দলকে কেন্দ্র করে, বিরোধী দলকে সিরিয়াসলি, যে বিরোধী দল এই ক্ষেত্রে আমাদের যে দল সংসদে নাই কিন্তু বিরোধী দল যার জনসমর্থন আছে, সবসময় আমরা দেখেছি তারাও কিন্তু একটা বড় ধরনের সংকটে আছে বলে আমি মনে করি। তাদের নেতৃত্বেরও একটা বড় ধরনের সংকট চলতেছে, যে তাদের যারা নেতৃত্বে ছিলেন তাদের যদি আমরা দেখি সবসময় যে নেতৃত্বের পরিবর্তন হয় এইসব দেশে, ইলেকশনকে কেন্দ্র করে যখন পরাজিত হয় কোনো দল, আমরা দেখছি কিন্তু মানে যিনি নেতা থাকেন তিনি স্বেচ্ছায় যেহেতু করতে পারেন না। নেতৃত্বের সংকটের কথা বলেন, কিন্তু আমরা তো দেখছি হ্যাঁ বেগম খালেদা জিয়া তিনি হয়তো বা ওইভাবে সক্রিয় নিষ্ক্রিয় বলা চলে, কারণ হচ্ছে সাজাপ্রাপ্ত তার শারীরিক অবস্থা ইত্যাদি, কিন্তু তার দলের অন্যান্য যে ইয়েটা, কিন্তু দলের যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন তিনি তো দীর্ঘদিন ধরে দলের সাথে সম্পৃক্ত আছেন এবং দল পরিচালনা করছেন। আসলে এটা আমার ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত, আমার মনে হয় না দেশের বাইরে থেকে এইভাবে বাংলাদেশের মতো দেশের দল গোছানো বা দলকে ইয়ে করা, এইসব ক্ষেত্রে আমার মনে হয় না এত বেশি সফল বা এত বেশি শক্তিশালীভাবে ভূমিকা পালন করা সম্ভব হচ্ছে তার পক্ষে। যেটা আমরা প্রমাণ দেখতে বারবার আমরা মনে করতেছি যে বিভিন্ন শুনি আর কি আমাদের ইয়েতে যে নেতৃত্বের পরিবর্তন আসতেছে, বিএনপি রিফর্ম করতেছে, বিএনপির নতুন নতুন নেতৃত্ব যারা ময়দানে তাদেরকে ইয়ে করে বিএনপি ইয়ে করে, কিন্তু আসলে তেমন কিছুই আমরা কিন্তু বাস্তবে কিন্তু তেমন কিছুই দেখতে পাচ্ছি না। এজন্য তার বাইরে থাকার কারণে যে এই দল একটা সংকটের সম্মুখীন হচ্ছে, যতই আমরা বলি সোশ্যাল মিডিয়া অমুক তমুক দিয়ে, এটা আমার মনে হয় না যে এইসব দেশে এইসব জিনিসকে কন্ট্রোল করা, দলের উপর তার নিয়ন্ত্রণ এবং দলকে ঢেলে সাজানোর এবং এইসব ক্ষেত্রে আন্দোলনের নেতৃত্ব দেওয়া, এক্ষেত্রেও খুব বেশি আমি মানে আমার ভাষায় আমি নিষ্প্রভই দেখতেছি। এই ক্ষেত্রে কোনো ক্যারিসমেটিক আমার কিন্তু লক্ষ্য করতেছি না। সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী আজকে বলেছেন যে বিএনপি মানে আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে, মুছে যাবে, ইতিহাসের পাতা থেকে মুছে যাবে। তো আপনি কি মনে করেন যে এই যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যারা তিনবার ক্ষমতা, 4 বার ক্ষমতায় ছিল, জিয়াউর রহমান যে দলটি গঠন করেছিলেন, এই দলটি নিষ্ক্রিয় হয়ে যাবে, ইতিহাসের পাতা থেকে মুছে যাবে? সংকট এরকম ভাবে
দলকে ইতিহাসের পাতা থেকে মুছে দেয় না। বুঝতে হবে আদর্শিক বাংলাদেশের কনটেক্সটের আদর্শিক চেতনাটা কি। জি আদর্শিক চেতনাটা হচ্ছে একটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, যেটা দীর্ঘদিনের রাজনীতি, 50 বছরের বেশি একটা দল আওয়ামী লীগ, সেই মানে পাকিস্তান সৃষ্টির পরপরে একটা দল তৈরিকৃত দলের আন্দোলন, ঠিক আছে। বিএনপির আন্দোলন বা বিএনপির দল হিসেবে কিন্তু তার যে অপোজিট, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স রয়েছে। এক্ষেত্রে সবাই এক না। অনেক সময় বলেন লোকরা আওয়ামী লীগের বিএনপি সেম জিনিস। হয়তো রাজনৈতিকভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে তারা হয়তো কোনো পরিবর্তন দেখে না বলে অনেক সময় আমাদের সাধারণ মানুষ কিন্তু মনে করে যে বিএনপি আসা ক্ষমতায় আসা বোধ হয়, বা দল পরিবর্তন করতে গিয়ে একজন বিএনপি থেকে আওয়ামী লীগ থেকে। আমি গতকালকে একজনের কাছে সিরিয়াসলি এই কথাটা তুলে ধরেছিলাম যে যারা দল পরিবর্তন করে তারা কি আসলেই বুঝে দল পরিবর্তন করে যে আমি আওয়ামী লীগের রাজনীতি বাঙালি জাতীয়তাবাদ, ফর এক্সাম্পল জি বিএনপির রাজনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ, হোয়াট ইজ বাংলাদেশি জাতীয়তাবাদ, হোয়াট ইজ বাঙালি জাতীয়তাবাদ, এটা কি তারা বুঝে সুঝে দল পরিবর্তন করে? তো সে বলে না, আসলে তো তা করে না। তো এই জন্য বিএনপির যে আদর্শিক অবস্থান সেটা যেহেতু আওয়ামী লীগের সাথে মোটেই এক নয়, না এই জন্য এই দলের এই জনসমর্থন হতে পারে বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা, হতে পারে বিএনপির নেতৃত্ব এখন দুর্বল, হতে পারে, কিন্তু তার যে আস্থা, তার যে আমরা কি বলি জনসমর্থন, সেটা কিন্তু খুব কমে গেছে। এই কথাটা না, জনসমর্থন কমে নাই, জনসমর্থন কমে নাই। নেতৃত্বের ক্ষেত্রে বিএনপির এই সংকট রয়েছে। ওইটাই হচ্ছে তার সম্ভাবনা, যে যদি তার নেতৃত্ব এবং তার বিভিন্ন ক্ষেত্রে এইটা যদি শক্তিশালীভাবে আসে, তখন কিন্তু এই ক্ষেত্রে সরকার কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তো বারবার বলা হয় বিএনপির কোনো জনসমর্থন নেই। আচ্ছা, এটা এখন আমরা যদি এটাকে কি বলে স্ট্যান্ডার্ডে সাজাই, টেস্ট করি, ফর এক্সাম্পল যে আমরা টেস্টে আনি যে বিএনপি জনসমর্থন নাই যে বলতেছে, আসলে কি তাই? সত্যিকার অর্থে কি তাই? সেই প্রমাণটা তো আমরা দেখতেছি না। কারণ জনসমর্থন নাই একদিকে বলছি, আর একদিকে বলতেছি যে জনগণকে ভোটে আনাই যাচ্ছে না, নিজেরা নিজে ইলেকশন করতেছে, সেখানে জনগণকে ভোটে আনাই যাচ্ছে না। তাহলে কি আমরা মনে করতে পারি না যে বিএনপির বিরাট অংশ, বিএনপির যারা ভোটার, বিএনপির একটা বিরাট অংশ, তারা ইচ্ছে করেই, এমনটি নয় যে তারা ভোটে আসতেছে, তারা ইচ্ছে করে ভোট না। আর একটা জিনিস লক্ষ্য করতে পারে, সিরিয়াস জিনিস, কিন্তু বিএনপিকে কিন্তু ভাঙ্গা যায়নি সত্যিকার অর্থে। এটা কিন্তু তার বড় স্ট্রেংথ। আমরা তো মনে করেছিলাম যে ভেঙে যায়নি, কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। এক্স্যাক্টলি, আমি তাই বলতেছি। কিন্তু বিএনপিকে ভেঙে আর একটা বিএনপি গঠন করে পার্লামেন্টে নেওয়া বা এই ধরনের কিন্তু সমর্থ হয়নি। এই ক্ষেত্রে সব বিরোধী দল কিন্তু চেষ্টা কম করে, সরকারি দল কিন্তু চেষ্টা কম করে নাই। আমরা দেখেছি বিভিন্ন সময় দু একজন লোককে নেওয়া ছাড়া, আমরা ওই যে এমপি শাহজাহান ওমর বা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি না, যে চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি কিন্তু সফল হয় নাই। এ কথাটা আবার ঠিক যে তারা ভেঙে যায় নাই, কিন্তু নিষ্ক্রিয় কেন হয়? পলিটিক্যাল অ্যানালাইসিস যদি আমরা করি, দল কেন নিষ্ক্রিয় হয় বিএনপির ক্ষেত্রে বিশেষ করে, যে আমরা স্বীকার করতেছি তার জনসমর্থন আছে, তারপরও সে নিষ্ক্রিয় কেন? এটা হচ্ছে বিএনপির ব্যর্থতা। বুঝতে ব্যর্থ হচ্ছে বিএনপি যে আমার এত জনসমর্থন থাকা সত্ত্বেও আমি কেন নিষ্প্রভ, নিষ্ক্রিয়, আমার কেন? এই ক্ষেত্রে হচ্ছে তার সবচেয়ে বড় ব্যর্থতা বিএনপির, আমি মনে করি। তার অ্যানালাইসিস, তার পর্যালোচনা, যে তার এইটার সবচেয়ে বড় কারণ হচ্ছে নেতৃত্ব। এবং আমি শুধু একজনকে কিন্তু এখানে দায়ী করতেছি না। বিএনপি এই যে বারবার নির্বাচন বয়কট, এই নির্বাচন বয়কট করে কি তাদের আসলে বারবার বলবো কেন, আমরা তো বিএনপি নির্বাচনে গিয়েছে, একেবারে যাই না, কতবার গিয়েছে, 2014 তে বয়কট করেছে, এবার বয়কট করেছে, গিয়েছে। তো এখন গিয়ে যখন একই রেজাল্টই আসছে, ওইবারের যে নির্বাচনে বিএনপি গিয়েছে, ওই নির্বাচনে কি কেউ কখনো এক্সপেক্ট করেছে যে বিএনপির মতো এত জনপ্রিয় দল এইভাবে নির্বাচিত হবে, যেটা হয়েছে সবার সামনে? অতএব বিএনপি তো এই নির্বাচনে যে যায় নাই, তার তো ইন প্র্যাকটিস তো সে দেখেছে যে নির্বাচনে কি হচ্ছে। এজন্য এটা একটা বড় প্রবলেম যে সে যদি নির্বাচনে, এবং তার জন্য এটা একটা সিরিয়াস প্রবলেম যে সে যদি নির্বাচনে যায়ও, তাহলেও সে এই সংকটে পড়তেছে যে নির্বাচন সুষ্ঠুভাবে না হওয়ার কারণে সে একই ইয়েতে পড়তেছে। আবার নির্বাচনে না যেও তার যে এটা খুব ডিসিশন হচ্ছে, সেটাও হচ্ছে না, যেহেতু নির্বাচনের আগে যে ধরনের সরকার সে কামনা করতেছিল যে নির্বাচন পরিচালনা করবে, সেই ক্ষেত্রে সরকারি দল যত ভাষাই বলুক না কেন, যে আমরা দেখেছি, আমি সংকটের কথা বলি, সংকটের কথা বলতে হয়, পাকিস্তানে এত সংকট, আমাদের কিন্তু কয়েক গুণ সংকট পাকিস্তানে ছিল, কিন্তু আমি বারবার বলেছি, টেলিভিশন বলেছি, সব জায়গায় বলেছি যে তাদের যে একটা মানে আমাদের ভাষায় কেয়ারটেকার টাইপের যে গভর্নমেন্ট হয়েছিল, সেটাই কারণেই কিন্তু ইমরান খানের প্রতি এত কিছু করা সত্ত্বেও সে কিন্তু একটা লার্জেস্ট বিরোধী দল
অ্যাকচুয়ালি তো সে আমরা বলে থাকি যে ক্ষমতায় আসলে তারই আসার কথা ছিল। এত কিছু করার পরেও যে এই যে যে সিমটমটা, এইটা কিন্তু আমাদের দেশ থেকে চলে যাওয়াটা, এটা কিন্তু একটা ডেঞ্জারাস। এবং ইন্ডিয়া, আমি মোদির সাক্ষাৎকার পড়েছি, লং টাইমসে মোদির লং ইন্টারভিউ আসছে, মোদিকে বারবার জিজ্ঞেস করা হয়েছে যে সবচেয়ে বড় স্ট্রেংথ কি ইন্ডিয়ার। মোদি অনেকগুলো ভালো কাজ করেছে, না হলে কেন থার্ড টার্মে সে তৃতীয় বিশ্বের দেশে জনপ্রিয় হবে। আমি সব জায়গায় বলছি, সকল লোকরে ইয়ে করেছি যে নো, মোদি ভালো কাজ করেছে। যেমন 250 মিলিয়ন লোকরে পোভার্টি থেকে ইয়ে করেছে, যেটা চায়নার পরে পৃথিবীর লার্জেস্ট প্রজেক্ট সফল হয়েছে মোদি এখানে। তো আমি কিন্তু কোশ্চেন আছে, যখন তাকে জিজ্ঞেস করেছে বারবার যে ইন্ডিয়ার স্ট্রেংথটা কোথায়, ইভেন ইন কম্পারিজন উইথ চায়না, সে কিন্তু বলেছে ডেমোক্রেসি। ইন্ডিয়াতে যে ডেমোক্রেসি আছে আর চায়নাতে নাই, সে কিন্তু কম্পেয়ার করতেছে যে চায়নার ডেমোক্রেসি না থাকাটা চায়নার জন্য বারবার বাধাগ্রস্ত করবে, চায়না বারবার প্রবলেমে পড়বে। কিন্তু ইন্ডিয়ার ডেমোক্রেসি থাকার কারণে, এই ডেমোক্রেসিকে যে আমরা চলতে দিয়েছি, এটা আমার দেশের জন্য সবচেয়ে স্ট্রেংথ। কিন্তু পাশাপাশি যখন জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশের ডেমোক্রেসির ক্ষেত্রে তার ইয়েটা কি, তখন কিন্তু সে যে উত্তর দিয়েছে সেটা খুবই দুঃখজনক, আমাদের জন্য যেটা শিক্ষণীয়। সে মনে করে যে বাংলাদেশে ডেমোক্রেসি থাক আর না থাক, ইন্ডিয়ার জন্য ভালো। কিন্তু সে এই কথা বলে নাই যে বাংলাদেশে ডেমোক্রেসি না থাকলে, বাংলাদেশের ডেমোক্রেসি না থাকলে বাংলাদেশ যে একসময় ভঙ্গুর হবে, বাংলাদেশ যে একসময় এই শর্ট এন্ড বা এই যে সমস্ত ডেফিসিয়েন্সি নিয়ে চলতেছে, আমি এটা সাপোর্ট করি না, বরং আমি ডেমোক্রেসিকে বাংলাদেশে আরও এনকারেজ করতে চাই। এই কথাটা কিন্তু সে টাইমসের ইন্টারভিউতে বলে নাই, এই কথাটা ফাইন্যান্সিয়াল টাইমসের ইন্টারভিউতে কোনো জায়গায় বাংলাদেশে এই গণতন্ত্রকে তিনি সমর্থন তারা করেন সমর্থন কেন কারণ আমি বলি, তারা মনে করে যে বাংলাদেশে তারা একটা স্থিতিশীলতা চায়। ইন্ডিয়ার যে ডিপ্লোম্যাটিক পলিসি, শুধু বাংলাদেশ না, এই সকল রিজিয়নই সে চায় যে এক ধরনের স্থিতিশীলতা। এর এক। দুই হচ্ছে এখানে কম্পিটিটিভ ইকোনমির একটা বিরাট ফ্যাক্টর। যেমন আমরা যে সমস্ত জিনিস রপ্তানি করি, আমরা যে সমস্ত জিনিসে এগিয়ে যাই। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আবার ফিরে আসবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব সৈয়দ আমিনুল হক, সিনিয়র সহসভাপতি, এনামুল হক, সিনিয়র সহসভাপতি জাসদ ইউকে। স্বাগত আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বাংলাদেশের রাজনীতি এবং রাজনৈতিক সংকট নিয়ে, তো আপনি কি মনে করেন যে বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক কোনো সংকট চলতেছে কিনা? থ্যাংক ইউ সোহাগ ভাই। আমি কিন্তু প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমার দেরি হয়ে গেছে প্রায় হাফ অ্যান আওয়ার, আমি ট্রাফিকে ছিলাম। আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আপনি বলতেছেন বাংলাদেশের কি রাজনৈতিক সংকট। রাজনৈতিক সংকট তো থাকবেই, প্রত্যেক দেশই আছে, দুনিয়ার সব জায়গায় রাজনৈতিক সংকট আছে। এখন আপনি সুদূর আমেরিকা থেকে পশ্চিমা দেশ থেকে সব জায়গায় রাজনৈতিক সংকট আছে, কিন্তু আমাদের প্রেক্ষাপটে আমরা কিভাবে আছি এটা আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমাদের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, আমরা বর্তমানে যে আমরা ধরেন আজকে আমাদের দেশের স্বাধীনতার 51 বছর শেষ করে 52 বছরে আমরা যতটুকু এগুতে পারছি, এই মুহূর্তে আমি মনে করি আমার দেশ অনেক আগাইছে। যেমন জিডিপির দিক দিয়ে দেখেন বিশ্বের সাথে আমরা তাল মিলিয়ে চলতেছি। একসময় হেনরি কিসিঞ্জার বলেছিল যে আমাদের দেশ বটমলেস বাস্কেট, এই বটমলেস বাস্কেট থেকে আমরা বাইরে দিতে পারছি। সত্যিকারে যে এটা দেশ কিন্তু ভালো চলতেছে, সবগুলোই চলতেছে, কিন্তু সুশাসনের অভাব, এইটা আমাদের স্বীকার করতে হবে। আর এইটার জন্য দায়ী বিরোধী দল। একটা দেশে যদি সুষ্ঠু রাজনীতি দেশ যদি চলতে চায়, বিরোধী দল স্ট্রং হতে হয়। আমাদের দেশে বর্তমানে কোনো বিরোধী দল বলতে নাই। সরকারি বিরোধী দল, সরকারের এখানে করার কিছু নেই, কি করবে, বিরোধী দল যেহেতু আসে নাই। এর জন্য দায়ী আমাদের বৃহৎ বিরোধী দল বিএনপিকে আমি দায়ী করব। বিএনপি আমাদের দেশে একমাত্র বিরোধী দল। যেমন এই দেশে আপনি লেবার পরে কনজারভেটিভ এবং লেবার, এই দুইটা, যতই লিবারেল ডেমোক্রেট, বিরোধী দলের উপর যেভাবে নির্যাতন না, তো সেইখানে তারা এই অবস্থায় তারা স্ট্রংলি থাকবে কি? না, নির্বাচনে কেন, প্রত্যেকটা দেশের একটা পলিসি থাকে। 5 বছর পর কোনো দেশে 3 বছর পর আপনার নির্বাচন আসে। আপনি পাকিস্তানে দেখেন, এই ইমরান সাহেবকে উনাকে একদম ক্ষমতা থেকে সরায়ে জেলের ভিতর, এরপরেই নির্বাচন করলো কারা, যারা ক্ষমতাসীন। কিন্তু ইমরান সাহেব আশায় আজকে কি হলো, উনি তো
বলতে পারেন ক্ষমতায় আসতে পারে না। আজকে যদি বিএনপির এই ভুলটা যদি করে, এর জন্য দায়ী একমাত্র, আমি বিএনপির সবাইকে আমি দায়ী করব না, এর জন্য দায়ী একমাত্র এখন বর্তমান যে এখান থেকে যে চালাচ্ছেন তারেক সাহেব। তারেক সাহেব যদি এইটা যদি একটা উনি উনার কর্মীদেরকে বলতে দেন তোমরা নির্বাচন করো, যেই হোক। আজকে আজকে যদি অন্তত বিরোধী দল থাকতো স্ট্রং হয়ে, তারেক সাহেব এইভাবে পালিয়ে থাকার দরকার ছিল না। আমরা ঠিক এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু ছোট্ট একটি বিরতির পর। দর্শক দেখছিলেন জনরায় কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সময় হলো একটি বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত সবাইকে। দেখছিলেন জনরায় কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন ইসলাম চ্যানেল বাংলা, Sky 7 ফোন নাম্বার এবং স্কাইয়ের পাশাপাশি স্কাই চ্যানেল বাংলার নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে। আপনাদের যে কোনো ধরনের মতামত এবং প্রশ্ন করতে পারেন টিভির স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। সৈয়দ এনামুল হক আপনার কাছে আসতে যাচ্ছি, এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম বিরতির আগে, আপনি বলছিলেন যে তারেক রহমানের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটি আপনার কাছে খুব একটি মনে হয়নি। আমি কাউকে আমি দোষারোপ করবো না, যেহেতু আমি বিএনপি করি না, উনি অন্য একটা দল করে, উনি দলের নীতি নির্ধারক, উনি একজন বিরাট দলের নেতা, আমি উনার কাছে কিছুই না। এরপর উনার বাবা একজন প্রেসিডেন্ট ছিল, উনার মা প্রধানমন্ত্রী 3 বারের ছিল। আজকে উনি সিদ্ধান্তটা নেওয়া, সবাই যেন ভালো ছাত্র এই হতে হবে সেই হতে হবে তা না, পলিটিক্স অন্য জিনিস। সবাই যে পলিটিক্সের জন্য দিয়ে না এইটা না, কিন্তু উনি তো অন্ততপক্ষে পলিটিক্সটা তো ওনার জানা উচিত ছিল, যেহেতু ওনার ফ্যামিলি, ওনার বাবার ব্যাকগ্রাউন্ড আছে, মার ব্যাকগ্রাউন্ড আছে। কিন্তু উনি কোন দ্বিধা ধন্দায় যেন উনি ইলেকশনে যায় না, আমি একদম বলতে পারবো না। এটাই না গিয়ে আমাদের দেশের ক্ষতি হচ্ছে, শুধু বিরোধী দলের না, শুধু বিএনপির না, বিএনপি একটা বিরাট সংগঠন, কিন্তু আমাদের দেশের ক্ষতি হচ্ছে। আপনি বলছিলেন যে আপনার 2 ভাই যদি এক ঘরে থাকে, আর এক ভাইকে যদি মা বাবা ধমক না দেয়, আর এক ভাইকে যদি কন্ট্রোল করে, ওই ভাই ইচ্ছা মতোই যা ইচ্ছে তা করতে পারে। জি, আপনি বলছিলেন যে বিএনপি নির্বাচনে যাচ্ছে না, এবং পাকিস্তান নির্বাচন ব্যবস্থার কথা আপনি উল্লেখ করেছেন। তো পাকিস্তানের নির্বাচন ব্যবস্থা কি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার চেয়ে ভালো না খারাপ? পাকিস্তান নির্বাচন অনেক খারাপ, অনেক খারাপ। যে পাকিস্তানে মানুষের কোনো নিরাপত্তা, আমার দেশে তো এইরকম হচ্ছে না। পাকিস্তানের মসজিদের ভিতর লোকদেরকে মারে ফেলে। পাকিস্তানের কোনো যে আছে, আজকে যদি আল্লাহ কি আমাদেরকে উদ্ধার করছে, যদি আমরা আজকে পাকিস্তানের থাকতাম, আজকে আমরা জঙ্গি হয়ে যেতাম। পাকিস্তানের ওরা কি কোনো মানবতার জীবনযাপন করতেছে? হঠাৎ দেখবেন এক জায়গায় গিয়ে বোম ফুটাইয়া দিচ্ছে, হঠাৎ দেখবেন এক জায়গায় গিয়ে। এইটা তো আমার দেশে হচ্ছে না। আমার দেশে হয়েছিল 99টা জায়গায় একসাথে বোম ফুটেছিল। কোন সময়? এই তারেক রহমান সাহেবের সময়, বিএনপির সময়। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, দর্শক কোথা থেকে বলছেন এবং নাম বলে আপনার প্রশ্নটি করেন। আমি সমস্ত টিভি চ্যানেলগুলোতে বহুবার আমি ডিবেট করছি, জি, এবং টেলিফোন করেও কথা বলি। শুধু আপনার চ্যানেলে আজকে টেলিফোন করছি। জি, ধন্যবাদ। আমি এখন একটু টিভি অন করলাম, বাইরে থেকে টিভি অন হলে দেখলাম আমার ডাইনে যে ভদ্রলোক, উনি বলতেছেন উনি বোধগম্য হচ্ছে না কেন বিএনপি এই স্বৈরাচার এবং এই বেঈমানের আন্ডারে কেন ইলেকশনে যাচ্ছে না। আমি আপনাকে বলতেছি, আমার ডাইনে যে ভদ্রলোক, ওনার গ্যাথারতে বলতেছি আমি, 2009-এ আপনার জাতির নিকৃষ্ট মির্জাফর, মঈন ফখরের আন্ডারে ইলেকশনে যাওয়াটা বিএনপির ছিল সবচেয়ে বড় ভুল, জামাত ইসলামের বড় ভুল ছিল। এবং 2014-এ যে যায় নাই এই স্বৈরাচার এবং ডিক্টেটরের আন্ডারে, এইটা ছিল সঠিক সিদ্ধান্ত। 2018-এ গেল, গিয়ে আবার ভুল করলো বিএনপি। তাহলে বিএনপি কি আবার বারবার ভুল করবে? যেখানে দিনের বুথ রাতে কাস্ট হয়ে যায়। 13 অ্যামেন্ডমেন্ট কেন ডিসলিউশন করলো এই বেঈমানের শয়তান সরকার? আপনি আমাকে জবাব দেন। এই ডিক্টেটর স্বৈরাচার, এই শতাব্দীর নিকৃষ্ট স্বৈরাচার হাসিনা 13 অ্যামেন্ডমেন্ট কেন ডিসলিউশন করলো? এটা তো পাবলিকের ম্যান্ডেট নিয়ে, এটা খালেদা জিয়া পার্ট অফ কনস্টিটিউশন করেছেন। শুনেন, আপনি মুখস্থ কথা বলতেছেন। শুনেন, আপনি আমার কথা শুনেন দাদা, আপনি মুখস্থ কথা বলতেছেন। এইটা কেউ কিছু করে না, কিন্তু আপনি শুনেন কলার। জি, আমরা অ্যানসারে আসছে, তার আগে আমাদের সাথে আরো কলার রয়েছে, আমি আরেকটু কল নিয়ে নিচ্ছি। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। কলা, আসসালামু আলাইকুম। জি, ভাই আমি
এই জনরায়ে একটু কথা বলতে যে যে চাইছিলাম। আপনি জনরায় কথা বলছেন, যে আপনার প্রশ্নটি করেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। যে দর্শক আপনি কথা বলার সময় আপনার টিভি সেটের সাউন্ডটি, ভলিউমটি একটু কমিয়ে নিন। জি 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 বলিও। জি আমার কথা হলো ভাই, জি যে এই যে আপনারা আলোচনা করতেছেন খুবই সুন্দর লাগতেছে, জি কিন্তু আসল ব্যাপারটা আমার উপস্থাপকের বাম সাইডে যে মানুষটা বলছেন এইটাই আমার কাছে ঠিক লাগতেছে। কারণ তারিক রহমান সাহেব আমার বুঝে একজন অযোগ্য নেতা, অযোগ্যতা সম্পন্ন বিএনপির কোন মতো দলে। কিভাবে আপনার মনে হলো যে অযোগ্য? হ্যাঁ, আমি বলতেছি যে বিএনপির মতো দলের নেতৃত্ব, তারিক রহমান থাকেন লন্ডনে আর তার কর্মী থাকে পল্টনে। এই ব্যাপারটা হলো যে সে 22 দলের, এখানে এত বছর ধরে 22 দলীয় ঐক্য জোটের নেতা, কিন্তু কোনোদিন 22 দলের নেতৃবর্গকে নিয়ে লন্ডনে কোনো একটা মিটিং করেছে? কিন্তু আপনি বলছেন যে সে লন্ডনে আছে, সে কোনোদিন তারেক রহমান কোনোদিন 22 দলের নেতৃবর্গকে নিয়ে একটা মিটিং করে নাই, আর যার কারণে 22 দল ভেঙ্গে চুরে এদিক সেদিক চলে গেছে। সে বিএনপির মতো দলের নেতৃত্বের অযোগ্য নেতা আমার বুঝবো তো, এটি আমার কথা। যে তারেক আপনি বলছিলেন যে সে দেশে যাচ্ছে না কেন, কিন্তু বাংলাদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না তার মতো? আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেলছি। জি এনামুল হক, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, দর্শকের যে কোশ্চেন ছিল আপনার প্রতি। দেওয়া যাবে। জি না, দর্শকদের বলছে যে মানে বিএনপির 2006-এ গিয়ে ভুল করছে, আবার 14-তে গিয়ে ভুল করছে, আবার 8 ডিসেম্বরে ছিল। কিন্তু আমি মনে করব বিএনপি 2006-এ গেছিল, ভালোই করছিল, যাওয়ার পরে তো 30টা মনে হয় সিট পেয়েছিল। 30টা, এই 30টা সিট নিয়ে 2014-তে দেখেন আওয়ামী লীগের শেখ হাসিনা নিজে বলছে যেন আমাদের বিরোধী দলীয় নেত্রীকে ফোন করে যেন আপনি আসেন, আপনি কি নিতে চান, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী নিতে চান, পররাষ্ট্রমন্ত্রী নিতে চান, চিন্তা করেন যেন আমরা বসে একটা আলোচনা করে আপনারা নির্বাচনের আগে আপনি কোনটা নিতে চান, স্বরাষ্ট্র দায়িত্ব নিতে চান না পররাষ্ট্র, উনি যদি চাইতো দুটোটাই নিতে, এরপরই দিত। কিন্তু এই সময় যদি 2014-তে এত ইগো দেখাইল বিএনপি, যার কারণে আজকে ওদের দল শুধু ওরাই নষ্ট হচ্ছে না, শুধু তারেক সাহেব তো পরদেশী হয়ে গেছে, সমস্ত দলটাকে একদম কিন্তু এর জন্য আমার দুঃখ লাগতেছে। একটা বিরোধী দল, এত ভালো একটা দলকে ওর ভুল ডিসিশনের কারণে উনি মনে করতেছে যে যদি আপনি জানেন আজকে যদি তারেক সাহেব, এইটাই ওনার ওয়াইফ কিন্তু আমাদের সিলেটের, আমার গ্রামের পাশের বাড়ি, আজকে যদি ওনার ওয়াইফ এইরকম যোগ্যতা, এইরকম ফ্যামিলির, আমি জানি না উনি কি, সেই যদি আজকে গিয়ে একটা নির্বাচনে যদি দাঁড়ায় প্রতিদ্বন্দ্বী করে, আমার মনে হয় উনি পাস করে আসবে। কিন্তু তারেক সাহেব মনে করতেছে যেন আমার ওয়াইফ কেন আজকে গিয়ে এমপি হয়ে যাবে, আমি যেতে পারতেছি না, আমার দলের কেন অন্যজন যদি প্রধানমন্ত্রী হয়ে যায়। আরে বাবা, আরে অন্যজন প্রধানমন্ত্রী হলে তো তুমি বেটা তো এখানে পৌঁছতে হতো না, তুমি তো দেশে যেতে পারবা, তুমি তো অন্তত দেশে যেতে পারবা। এটা তো একটা ইন্টারনাল বিষয়। তো আপনি এই বিষয়টি কিভাবে জানেন? প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। ডক্টর কামরুল হাসান, দুইটা শুধু ভাইয়ের এনাম ভাইয়ের আলোচনা দুটো কারেকশন দিয়ে আগে, তারপরে আমি প্রশ্ন করব। একটা হচ্ছে যে আসলে এনাম ভাইয়ের একটা কথা ঠিক, সেটা হলো যে পাকিস্তানের চেয়ে আমরা সূচকে অনেক ক্ষেত্রে এগিয়ে আছি। ফাইন, এটা নির্বাচন ব্যবস্থা না, নির্বাচন ব্যবস্থা না, এমনি আমাদের অর্থনীতির বিভিন্ন যে ইন্ডিকেটর বলি আমরা, জিডিপি বলি আমরা, পার ক্যাপিটা ইনকাম বলি আমরা, এগুলোর সেন্স হয়ে গেছে। না, এটা তো অবশ্যই অস্বীকার করা নাই। এজন্য কিন্তু সেকেন্ড একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি, যেটা পাকিস্তানের বিখ্যাত রাইটার, আমাদের ওয়ার্ল্ডের খুব নাম করা রাইটার তারিক আলীর ভাষায় আর কি, সেটা হলো যে পাকিস্তান ভৌগোলিকভাবে এমন একটা জায়গাতে পড়ে গেছে যে আমরা যে আফগানিস্তান, তালেবান, তারপর এই যে যুদ্ধের যে কাহিনী ওই অঞ্চলে, সেই একটা অবস্থায় কিন্তু পাকিস্তান জাগল করতেছে বহুদিন ধরে, বিশেষ করে আফগানিস্তানকে কেন্দ্র করে তালেবানদের উত্থান। পাকিস্তান ভালো করুক খারাপ করুক সেটা আমি কিন্তু অ্যানালাইসিস করতেছি না, ওইটা করতে গিয়েই কিন্তু পাকিস্তান একটা বড় ধরনের সংকটে পড়ছে, যেটা ভাই বললেন। সেই সংকটটা কি, যে ওই যে তার যে একটা ইন্টারনাল যে জঙ্গি গ্রুপ তৈরি হয়েছে, এদিকে তালেবানদের অবস্থান বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানদের এখানে আসছে, এটা একটা সাংঘাতিক রকম একটা ট্রাবল জিওগ্রাফিতে তারা এখানে অনেক।
কিন্তু ভালো একটা দিক আছে, যে কথাটা আমি কাজ করছিলাম, যে তত্ত্বাবধায়ক সরকারটা কিন্তু বাতিল করা নেই। ইমরান খান যে ইলেকশনে গেছে, ইয়েস আমরা জানি যে ইমরান খানই আসলে, কিন্তু অ্যাটলিস্ট তত্ত্বাবধায়ক সরকারটা তারা কিন্তু শত ইয়ের মধ্যেও ওটিকে টিকিয়ে রাখছে। এটা আমি মনে করি যে প্রেক্ষাপটে আমরা তত্ত্বাবধায়ক সরকারটা বানিয়েছিলাম, এই প্রেক্ষাপটে এই তত্ত্বাবধায়ক সরকারটা টিকে থাকলে ভালো হতো। এটা আমার পার্সোনাল বললাম আর কি। তো ভাইজরা বলছেন পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার আছে। এবার কোশ্চেন করেন আপনার যে পাকিস্তানে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, যে পাকিস্তান নির্বাচন কমিশন এবং বাংলাদেশের নির্বাচন কমিশনের সাথে আপনি তুলনাটা কিভাবে করবেন? হ্যাঁ, তুলনাটা হচ্ছে যে পাকিস্তানের নির্বাচন এখনো তত্ত্বাবধায়ক সরকারে হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর বাংলাদেশের নির্বাচনে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার রাখি নাই, কিন্তু এই ক্ষেত্রে আমি বারবার উদাহরণ দিই যে ইন্ডিয়া তত্ত্বাবধায়ক সরকার নাই, কিন্তু ইন্ডিয়ার ইলেকশন কেন এত ভালো হচ্ছে? ইন্ডিয়ার ইলেকশন বরাবর এ পর্যন্ত, আমরা যখন স্বাধীন হয়েছে পাকিস্তান আর ইন্ডিয়া, তাই না, আমরা ইন্ডিয়াতে ইলেকশনটা অন্তত, ডেমোক্রেসি তো মেইন পার্ট আমাদের দেশে, তো ইলেকশনই, তাই না, আমাদের ওই অঞ্চলে। তার মানে কিন্তু ইন্ডিয়া তার ডেমোক্রেসিকে কথাটি থাকলে যে সব সমাধান হবে তা না, কিন্তু বিষয়টা ইন্ডিয়া ডেমোক্রেসিটাকে তারা যে কোনো ভাবেই হোক, সব সরকারই এটার ব্যাপারে কমিটেড, টিকে রাখছে। যে কথা একটু আগে ভাই তখন আসেন আমি বলেছি, যে মোদিকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে অভিযোগ আছে যে আপনি আসলে এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে থার্ড টাইম জনপ্রিয় সরকার খুব কম হয় তৃতীয় বিশ্বে, সমস্ত পোল বলতেছে আপনি আবার ক্ষমতা আসতেছেন, আপনি কি আসলে ডেমোক্রেসিকে মানে নষ্ট করে দিতে চাচ্ছেন কিনা? ইন্ডিয়াতে কোশ্চেন কিন্তু আসছে। কিন্তু সে বলেছে যে ইন্ডিয়ার গ্লোবাল পাওয়ার হওয়ার যে ক্রাইটেরিয়া, যে মানে ইয়েতে সে চায়নাকে পর্যন্ত মানে মনে করে যে ইয়ে নাই, সেটা হচ্ছে চায়না একনায়কতন্ত্র এবং সে ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসিকে কোনোভাবেই সে ক্ষতিগ্রস্ত করবে না। ইন্ডিয়ার ডেমোক্রেসি মানে কি? ইন্ডিয়া ইলেকশন কমিশন ফর এক্সাম্পল। কিন্তু আমরা কেন সেই ইলেকশন কমিশনকে জন্মের পর থেকে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারি নাই, এবং এক পর্যায়ে সকল দল মিলে বলা হয়েছে যে না, ইলেকশন কমিশন দিয়ে হবে না, তত্ত্বাবধায়ক সরকার একটা বানাইতে হবে। এবং সেই তত্ত্বাবধায়ক সরকার যে প্রক্রিয়াতে পরবর্তী সরকার ইয়ে করেছে, আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য কারেক্ট ডিসিশন ফ্রম দ্য সরকার। আমার পার্সোনাল অপিনিয়ন আমি বলতেছি, যার কারণেই এই সংকটের কোনো সমাধান এখন নাই। বিরোধী দল নির্বাচনে যে যায় নাই তা না, গিয়েছে তো, এর পরের নির্বাচন গিয়েছে, 18 সালে সে নির্বাচনে গিয়েছে না। তো এই জন্য মানে সবটাই বললে হবে না যে সে নির্বাচনে, হ্যাঁ এরপরেও সে এই নির্বাচনে যে সমস্ত বিষয় নিয়ে কথা হচ্ছিল, সেগুলোতে যদি কিছু না কিছু আলোচনা হতো, যেটা বিরোধী দল কিন্তু মানে বহির্বিশ্বের লোকেরা আশ্বাস দিয়েছিল যে কিছু না কিছু আলোচনা হচ্ছে, এবং এটা কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত আমরা আশায় ছিলাম যে কিছু না কিছু আলোচনা হয়ে এক ধরনের একটা একদম পুরো তত্ত্বাবধায়ক, যেহেতু সংবিধান থেকে বাতিল করে দিচ্ছে, হচ্ছে না, কিন্তু এক ধরনের অবস্থান তৈরি হতে পারে যেখানে বিরোধী দল নির্বাচন আসতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাও হয় নাই। জি, ধন্যবাদ আপনাকে। তত্ত্বাবধায়ক সরকার ভাই বলছেন, তত্ত্বাবধায়ক সরকার একটা সভ্য দেশে তত্ত্বাবধায়ক সরকার দুনিয়ার কোথাও নাই। পাকিস্তানে আমি তো বললাম, পাকিস্তান এখনও আমি মনে করি একটা অসভ্য জাতি, পাকিস্তান একটা জঙ্গলিয়া জাতি। এইখানে আপনি যান, যেখানে ইন্ডিয়ানরা থাকে, এইখানে আপনি আরামে থাকতে পারবেন। পাকিস্তানের পাশে যান, দেখবেন আপনার সবগুলাই ওরা সবগুলাতে পারদর্শী, একদম মাগিং থেকে ধরে, ছুরি থেকে ধরে, চুটামি থেকে ধরে, গুন্ডামি থেকে ধরে, সবগুলাতে। কিন্তু আমি জানি না ভাই কীভাবে পাকিস্তান দিয়ে করেন তত্ত্বাবধায়ক সরকার। একটা সভ্য দেশে তত্ত্বাবধায়ক সরকার দুনিয়ার আর কোন জায়গায় আছে? উনি নিজের মুখে বলতেছে ইন্ডিয়াতে নাই, কিন্তু আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার মেন্টালিটি এটা কি? আমি বলি, এই তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল, এই আওয়ামী লীগ সরকারই যখন এরশাদ বিরোধী আন্দোলন গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করলো, তখন সবাই 22 দল ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, সবাই। যখনই বিএনপি ক্ষমতায় আসলো, উঠাই দিল তত্ত্বাবধায়ক সরকার। উঠাই দিয়ে কি বললো, যখন বিএনপি আবার আওয়ামী লীগ যখন আন্দোলনে আবার গেল, দেন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, বললো দেন তত্ত্বাবধায়ক সরকার একটা পাগল, কি ভালো তত্ত্বাবধায়ক সরকার চাই। খালেদা জিয়া নিজে বলছিলেন যখন প্রধানমন্ত্রী ছিলেন। এখন আবার আপনারা বলেন তত্ত্বাবধায়ক সরকার। আমরা সাধারণ জনগণ কোথায় যাব? এই বিষয়ে দুইটা বিরোধী দল যদি এইভাবে করে, বিএনপি 2014 সালে তারা নির্বাচনে যাননি, নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা ছিল না বলে। 2018 সালে তারা নির্বাচনের কমিশনের প্রতি আস্থা রেখে এবং প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রেখে তারা কিন্তু নির্বাচনে গিয়েছেন। এবার তারা সেই আস্থার দিনের ভোট রাতে হয়েছে, যে 18 নির্বাচন তারা এইবার দুনিয়ার সবাই, ইভেন আমেরিকা, পশ্চিমা দেশ সবাই বলতেছে তোমরা নির্বাচনে আসো, নির্বাচন করো, সবাই হেল্প করতেছি। এইবার দিনের রাতে হয় নাই, এবার তো বিরোধী দলই ছিল না, বিরোধী দল আসলো না কেন? এইবার যদি আপনার দিনের রাতে হতো, তাইলে জানেন কি হতো? দুনিয়ায় দেখতো
আজকে এই যে এই সরকারকে ধরতে পারতো, এইটা আজকে বিরোধী দল না আসায় আমরা এটা প্রমাণ করতে পারি নাই। না আপনি পারেন, না কেউ পারে, কেউই তো বলতে পারবে, বিরোধী দল তো বলতে পারবে না এখন। আর দুনিয়া বলতেছে তো তোমরা বললা তোমরা বুটে আসো নাই, তোমরা দেখো নাই, ওরা তো এখন দিনের বুট রাতে করে নাই। এর জন্য তো দায়ী বিরোধী দল বিএনপি। আজকে যদি বিএনপি ক্ষমতায় আসতো আর যদি এইরকম ইলেকশন হতো, দুনিয়ায় জানতো, সবাই জানতো, আমরা যারা ছোটোখাটো দল আসলাম আমরাই আজকে যেহেতু আজকে সবার অবস্থা কোথায় নিয়ে ফেলছে। এর জন্য দায়ী বাংলাদেশের এই সংকটের জন্য দায়ী আমি একমাত্র বিরোধী দল করবো, যেহেতু বিরোধী দল শক্তিশালী বিরোধী দল বিএনপি। তার মানে সরকারি আর বিএনপি কি করে জামাতকে হাতছাড়া করে, ওরা চাচ্ছে বিরোধী দলের সরকারি বর্তমানে দেশের যে সংকট, দেশ সামনে ভালো চলতেছে, জিডিপি চলতেছে এই সেই, কিন্তু আপনি যদি জিয়ের ভাবে চিন্তা করেন আজকে কেন আমাদের পলিটিক্যাল অবস্থায় এখানে, কেন আমরা ছোট দলই এইভাবে, আজকে যদি দেশের বিরোধী দল থাকতো তাহলে আওয়ামী লীগ ডামি ইলেকশন করতো না। ডামি ইলেকশন অফকোর্স ডামি ইলেকশন করেছে, ডামি না, এটা তো আওয়ামী লীগই বলছে যে আমরা ডামি ক্যান্ডিডেট দিছি, আওয়ামী লীগ তো অস্বীকার করে নেই, ওরা তো মিথ্যা বলে। এই সংসদ না কি করবে, এই সংসদের তো কোনো মূল্য নেই না, কেন মূল্য থাকবে না? ওটা না যে এখন নির্বাচন হয়ে গেছে এটা আপনি বলতে পারবেন না, নির্বাচন হয়ে গেছে, ফেয়ার ফ্রি ইলেকশন দুনিয়া স্বীকৃতি দিয়ে দিছে, এটা আমি বললে কিছু হবে না, আমি বললে কিছু হবে না। মনে হয় যে কত পার্সেন্ট ভোটে অফকোর্স যাই হোক নির্বাচন হয়ে গেছে, এইটা নিয়ে আপনি কিছু করতে পারবেন না। এই 5 বছর সরকার, এই যে বর্তমান সংসদ, যে সংসদে আপনার কি মনে হয় যে বিরোধী দল কারা এই সংসদে? এই সংসদে বিরোধী দল তো নাই, বিরোধী দল নাই, আপনি কারা কি করবেন? এই সরকারি দল বিরোধীরা আজকে যেমন এমপি সুমন সাহেব, আমি ওকে স্যালুট করি, এই যে আওয়ামী লীগের সংগঠন করে, সে একটা আওয়ামী লীগের তুকুর ছাত্রনেতা ছিল, এরপর যুবলীগ করেছে, এই উনি এখন কি অন্যায়ের বিরুদ্ধে ঢুকে দাঁড়ায় এমপির বিরুদ্ধে। কিন্তু আপনি জানেন বিএনপির সময় এটা করতে পারে নাই, এক তারেক জিয়ার মতো হাওয়া ভবনে যা করছে, আপনার মনে আছে খনির দশায় এমপিকে জারু দিয়ে, আপনি তখন ছুটো আসিল কেন জানি না, পানির সংকটে মানুষ হাওয়া ভবনে যত কুকাঙ্কার করছে, হাওয়া ভবনের মালিক আমাদের সিলেটের বিয়ানীবাজারের লোক, উনার ওইটা জুড়ে দখল করে রাখছিল এই আওয়ামী লীগ হাওয়া ভবনের দুই একটা প্রমাণ আপনি বলতে পারবেন? প্রমাণ তো কি বলতে পারবো না, এইটা আমি না প্রমাণ বলতে এরা তো ওদেরকে তো আমরা যাদের সাথে করেছে ওরা বলেছে, কিন্তু আপনি দেখেন না এই যে হাওয়া ভবনের মালিক ছিল, উনার এই বিল্ডিংটার আত্মসাৎ করে রাখছিল, উনি কোনোদিন ঢুকতে পারে নাই। যখন এই সরকার আসলো, আসার পর অনেক কষ্ট করে এখন উনি উনার যেটা মালিকানাটা পাইছে, ওরা দখল করে রাখছিল সুয়াক ভাই। আপনি তখন এই যে খনির দশায় পানির সংকটের জন্য মানুষ মিছিল করছে, দেখা যায় ওইখানে গিয়া যুব দলের ছেলেরা, এরপর কি করবে মহিলারা জারু নিয়ে দৌড়ে মিনিস্টারকে। ধন্যবাদ আপনাকে ডক্টর কামরুল হাসান। এই যে বাংলাদেশের বর্তমান সংসদ, আপনার কি মনে হয় যে বিরোধী দল আসলে কারা? না, বিরোধী দল তো আমরা দেখেছি, যেহেতু ইফেক্টিভলি কোনো বিরোধী দল নাই, জাতীয় পার্টি নামে একটা দল যারা অল্প কয়েকটা আসন নিয়ে, যেহেতু অন্য কোনো দল নাই, ওদের বিরোধী দল তারাই, মানে অফিসিয়ালি তো বিরোধী দল তারা, এটা তো অস্বীকার করা যাবে না। জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে কয়টা আসন, তাদের 11টা না কয়টা আসন নিয়ে তারা বিরোধী দল, এটা অফিসিয়ালি। আর আমরা সবাই আলোচনা করতেছি যে বিরোধী দলের কথা, সেটা হচ্ছে বিএনপি জোট বা ইয়ের কথা, বৃহত্তম দল হিসেবে সংসদের বাইরে তারা, বংশের বাইরে তারা। এখন ইলেকশনকে যদি বিশ্বাস করি, ইলেকশন যদি চলছে, তাহলে বিরোধী দল জাতীয় পার্টি। আর সংসদের বাইরে বিরোধী দল হিসেবে যাদের জনপ্রিয়তা বা যারা অন্যান্য সব ক্ষেত্রে রয়েছে, যার কারণে আলোচনায় তারা আসতেছে, আলোচনায় তারেক জিয়া বলি, আলোচনায় বিরোধী দলের মানে বিএনপির নেতৃবৃন্দের কথা বলি, এটা কিন্তু আমরা আলোচনা করতেছি যে এরাই হচ্ছে আসলে ইফেক্টিভলি, এরাই হচ্ছে, কিন্তু তারা সংসদে নাই, যেহেতু ইলেকশনে যায় নাই। অর্থাৎ বিরোধী দলের কোশ্চেনে যদি আমাকে ইয়ে করতে হয়, তাহলে অফিসিয়ালি করলে জাতীয় পার্টির কথাই বলতে হয়, আর যদি আনঅফিসিয়ালি আমরা আলোচনা করি, তাহলে স্বাভাবিকভাবে যেহেতু বিএনপির জনপ্রিয়তা এবং অন্যান্য ক্ষেত্রে তার ইয়ে রয়ে গেছে, এই জন্য আমরা এই অদ্ভুত আলোচনায় তাকে আমরা প্রধান বিরোধী দল হিসেবে আখ্যায়িত করে যাচ্ছি। তবে অফিসিয়াল আর নন অফিসিয়াল ভার্সন এখানে দুইটা হয়েছে। বিরোধী দলের ব্যর্থতার চিত্র তো আমি বললাম যে বিরোধী দলের কোথায় 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 তাদের ব্যর্থতা আছে। যেহেতু এটা বিরোধী দলের ব্যর্থতার আলোচনা, তো আসলে একমাত্র আলোচনা নয়, তাই না? সরকার পরিচালনায় যে গভর্নেন্স, যে গুড গভর্নেন্স বলে যে শব্দ আমাদের প্রচলিত আছে, সেটা কোথায় যাচ্ছে, সেটা একটা বিরাট প্রশ্ন। সেই প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্ন কখনোই ইয়ে হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এই
দল সরকার বা দেশ পরিচালনা এটা তো সারা সময় একভাবে যায় না। হতে পারে অনেক সময় যারা ডিক্টেটর তারা 30 বছর ক্ষমতা চালায়, 40 বছর ক্ষমতা চালায়, তারপরে তাদের পতন হয়, এবং যখন পতন হয় তখন প্রমাণ হয় যে তারা কি অবস্থা কি হলো। এইজন্য এটা কোনো ইয়ে না, তাই না? এটা হতেই পারে। যে আমরা অনুষ্ঠানের প্রায় শেষে থেকে ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক দেখছিলেন জনরায়, কথা বলছিলাম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। চলে এসেছে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।